শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রাতের আড্ডাতে। আজ একটা নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি আমরা, এবং আমাদের সাথে আছে শুভ, সৌমেন, শান্তনু এবং রিকু। আমি আকাশ আছি তোমাদের সাথে। আজকে আমরা একটা খুবই দুঃখজনক গল্প শুনে নেব রিকুর কাছ থেকে। তো চলো আজকের এই নতুন এপিসোড শুরু করা যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে গল্পটা বলবো সেই গল্পটা একটা চাষির নিয়ে। গল্পটা আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। তার আগে বলে দিই, একজন চাষি ছিলেন। তার বাড়িতে তার স্ত্রী ছিল আর একটা 12 বছরের একটা ছেলে ছিল। তারা 3 জন ছিল। চাষিরা খুবই গরিব। ওনার 1 বিঘা মতন জমি ছিল, ওখানে চাষ করতো। চাষ করে যা হতো তাই দিয়ে সংসার চলতো। আর ওই গ্রামে ছিল একজন প্রধান, মানে গ্রাম প্রধান যেটা হয় আমাদের, মানে এখন তো আমাদের নেতা, তখন প্রধান ছিল। আর একজন ছিল হারাধন, মানে সে হচ্ছে ওখানে একটু কি বলবো, গুন্ডা টাইপের। গল্পটা শুরু করি। তো চাষির নাম ছিল হচ্ছে ফড়িং। ফড়িং ওর ওর বিবরণটা হচ্ছে খুবই রোগা ছিল। মানে কেমন দেখলে রিকেট রোগীর মতন হতো। এবার ব্যাপারটা হচ্ছে, ওর যে জমিটা ছিল সেই জমিটা ওকে, মানে ওই গ্রামে ও খুব গরিব ছিল। এবার প্রধানের কাছ থেকে ও অনেক দিন ঘোরাঘুরি পরে প্রধান ওকে একটা জমি দেয় যে তুই চাষ করে ওখানে চাষ কর, চাষ করে তোর যা হবে তুই তোর সংসারটা যাতে চলে। এবার ও না খুব ভালো চাষ করতে পারতো, মানে একাই করতো। ওর কাছে মানে চাষের সরঞ্জাম বলতে সরি, কোনো বলদ গরু বা এরকম কিছু ছিল না, শুধু লাঙল ছিল, ও একাই টানতো। ও, ওর ছেলে আর ওর স্ত্রী টানতো। তা 2 বছর মোটামুটি ভালোই, মানে সবার সরি, গ্রামের মধ্যে ওর জমিটা খুব ভালো হয়েছে, মানে ফসল-টসল খুব ভালো হতো। এই জিনিসটা নজরে আসে হচ্ছে ওই হারাধনের। হারাধন যেহেতু বললাম একটু ওখানে টাইপের। তো একদিন কি হয়, আ ফড়িং চাষ করে মানে মাঠের থেকে বাড়ি যাচ্ছে। এবার তখন হারাধনের সাথে দেখা। আর যথারীতি বড় মানুষ হবে, ফড়িং ওকে বলছে, "নমস্কার, কেমন আছেন?" বলছে, ফড়িং, বল তাহলে তোর তো চাষবাস তো খুব ভালোই চলছে?" বলছে, "হ্যাঁ, আপনাদের আশীর্বাদে।" বলছে, "হ্যাঁ, চাষবাস কর। ফসলগুলি যাতে আমার বাড়িতে পৌঁছে যাস।" মানে বলছে ওর ফসলগুলি ওর বাড়িতে পৌঁছে দিতে। তখন ফড়িং বলছে, কেন? ওগুলো তো আমার।" বলছে, "হ্যাঁ, তোরই, বাট ওই জিনিসটা তো আমার।" না, ফড়িং না তখন বুঝতে পারেনি কি বলতে চাইছে। বলছে, "ঠিক আছে, তুই যা, আমি তোর সাথে পরে কথা বলবো।" এবার যেতে, যেতে ও চলে গেছে। এবার প্রধানের সাথে দেখা হয়েছে। এবার প্রধানকে বলছে, বলছে, "কিরে ফড়িং, কেমন আছিস?" বলছে, "হ্যাঁ, প্রণাম প্রধান মশাই, ভালো আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে হারাধন মশাই এরকম করে বলল।" বলছে, "তুই কিছু মনে করিস না, তুই ওসব নিয়ে মাথা ঘামাস না, আমি দেখে নিচ্ছি ওই দিকটাতে।" ভালো কথা। এবার আগেকার চাষিরা কি করতো, একটা ওই বড় টাইপের লাঠি নিয়ে যেত। মানে ওই লাঠিতে ব্যাগ থাকতো একটা, আর একটা খাবারের ব্যাগ থাকতো। ব্যাগের মধ্যেই ওই কি বলে, যেটাকে দিয়ে ধান কাটে, ওই কাস্তে যেটা বলে, কাস্তের মধ্যে থাকতো, আরও অনেক কিছু থাকতো। তা ভালো কথা, সেদিন মানে ওই টাইমটা হচ্ছে ধানের খুব ফসল হয়েছে না, ধানটা কাটার টাইম হয়ে চলে এসছে। আর ওর বউয়ের জন্য না, ওর বউ খুব ওই ওই আগের একটা পাখি ছিল, কাদা খুঁচে খেত, মানে কাদাতে পোকা খুঁচে খেত একটা পাখি। তো ওর বউ খুব ভালোবাসে। তা ও ওটা হাটের থেকে কিনে নিয়ে গেছে। তা কিনে নিয়ে গেছে, ওর বউকে বলছে, ওর বউর নাম ছিল রম্বা। তা বাড়ি বলছে, "রম্বা, তোমার জন্য আমি মাংসটা নিয়ে এসেছি, পাখি নিয়ে এসেছি, তুমি রান্না করো। রান্না করে আমি খেয়ে দেয়ে একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে আমি আজকে রাতে আমি মাঠে যাবো।" বলছে, "কেন?"
বলছে বলো না হারাধনের নজর পড়েছে আমার জমিতে, আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা হবে, আমি ধানগুলো আজই কেটে ফেলবো। বলছে ধান তো কাটার সময় হয়ে গেছে, আর ধান ইয়ে হয়ে গেছে। হুম। এবার ওর বউ যথারীতি ওর কথা শুনে রান্না বান্না করে ওকে দিয়ে এলো। এইবার এই হারাধনের না লোক ওর পিছনে লাগিয়ে রেখেছিল, মানে যা হচ্ছে, মানে যা কথাবার্তা হচ্ছে বাড়িতে সব হারাধনের লোক শোনে। এবার গিয়ে হারাধনকে বলে যে এই ব্যাপার। তা ভালো কথা, রাত যখন 7টা বাজে, সরি রাত না, সন্ধ্যে যখন 7টা বাজে, তখন ও ওর বউকে বলছে যে তাহলে আমি যাই, তুমি এক কাজ করো, বাবু তো ঘুম থেকে উঠলে বাবুকে পাঠিয়ে দিও, আমি তো একা আনতে পারবো না। বলছে ঠিক আছে আমি বাবুকে পাঠিয়ে দেবো। এবার ওই লাঠিটা নিয়ে যাচ্ছে, তার মাঠে যাচ্ছে। এবার তখনকার দিনে কি অন্ধকার, একটা হাতের টর্চও ডিম 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 করে জ্বলছিল। এবার মাঠে গিয়ে দেখে 2-3 জন দাঁড়িয়ে রয়েছে। এবার উনি বলছে, টর্চ মেরে বলছে কে কে ওখানে দাঁড়িয়ে রয়েছে? বলছে আরে ফড়িং, আমি হারাধন। বলছে আপনি এখানে কেন? বলছে না দেখতে আসলাম, আমার জমিতে কত ফসল হয়েছে না, তাই দেখতে আসলাম, নিয়ে যেতে হবে, আমি বেচতে হবে। তখন ফড়িং বলছে জমিটা তো আমার। বলছে হ্যাঁ জমিটা তো তোর, কিন্তু ফসলটা যে আমার। তখন বলছে হারাধন মশাই আপনি এটা ভুল করছেন। বলছে ভুল ঠিক আমি জানি না, তুই ফসলটা কাটবি, ফসলটা আমার, আমি নিয়ে যাব। এবার তখন ফড়িং বলে হারাধন মশাই আমার যতক্ষণ প্রাণে, মানে আমার যতক্ষণ দিয়ে আমার প্রাণ আছে, আমি আমার এই ফসল আমি কাউকে দেবো না। এবার হারাধন রেগে গেছে, বলছে তবে রে তুই আমার পরে চোটপাট। বলছে কে কোথায় আছিস, শালাকে ধর। এবার ওর মধ্যে কি হয়, মারধর হয়। এবার ও খুবই রোগা, ওদের সাথে পারে না। এবার ওকে ফড়িংকে তখন মেরে ফেলে, মাটিতে একদম মেরেই একদম মানে জানে মেরে ফেলে। আচ্ছা। মাটিতে রেখে ওই লাঠি দিয়ে গলায়, ওর লাঠি দিয়ে গলায় চেপে ধরে আর নড়তে পারে না, ও মরে যায়। তখন ওর ছেলে এসে, তখন ছেলে এসছে, মানে ছেলে দেখছে যে বাবাকে মারছে। এবার যেহেতু বাচ্চা ছেলে, এবার তখন হারাধন বলছে এই ওর 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 চো 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 চো, পালা 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 পালা, ওড়িয়ে চলে এসছে। তা ওর ছেলে এসে না ওদের ধরতে পারেনি। এবার ভেবেছে হয়তো বাবাকে মেরেছে, বাবা হয়তো বেঁচে আছে। বাবা বলছে ও বাবা কী হয়েছে তোমার, কথা বলছো না কেন? মানে হয় না যে চোখের সামনে বাবা পড়ে রয়েছে একটা, তা কষ্টের সময় দেখছে না বাবার কোনো কথা বলছে না। ওর ওনা কি করে বুঝতে পারছে না, ও দৌড়িয়ে বাড়ি গিয়ে মাকে ডেকে নিয়েছে, মা তুমি শিগগির চলো, বাবা জমির ওখানে শুয়ে রয়েছে, কথা বলছে না। এবার ও মা তো যা পরনে যা ছিল, একটা শাড়ি ছিল, পরে দৌড়িয়েছে। এবার ওর মা বলছে কি কি হলো, ওঠো, তুমি কথা বলছো না কেন? আর ওঠে না। আর তখন বুঝতে পারলো যে মারা গেছে। এবার তখন সব গ্রামবাসী আসে, এসে তখন প্রধানের কারণেও খবর যায়। তা প্রধান ভালো করেই জানতো যে কাজটা কে করেছে। তা যথারীতি ওনাকে ফড়িংকে সৎকার করা হলো, ফড়িং ওখানে মারা যায়। এবার প্রধানের যেই লোক ছিল, মানে ওখানে পুলিশ প্রশাসন বলতে খুবই কম, আগেকারে কম ছিল। আর প্রধানের লোক দিয়ে ওই হারাধনকে খোঁজা হয়, হারাধনকে খুঁজেও পারে, মানে খুঁজে বের করে জেলে দেয়। তা জেলের যে অফিসার ছিল, তা হারাধন ওকে জেলে অফিসারটাকে টাকা দিয়েছে। জেলে অফিসার বলছে আপনি মোটামুটি 6-7 মাসের জন্য আপনি গায়েব হয়ে যান, এই গ্রামে আর আসবেন না, আমি দেখে নেব। তো একটা কি আর্জি করা হয় যে জেলের গেট ভেঙে হারাধন পালিয়ে গেছে, 6 মাস নেই। এবার আস্তে আস্তে ওর ছেলে বড় হচ্ছে, বাড়িতে খাবার নেই, কিছু নেই। এবার তার মধ্যে ওই ফসলগুলো না, আর ওই কি হয় না, মারা যাওয়ার পরে না ফসলগুলো কেউ কাটতে পারে না, পচে যায়। ওই মাঠটাই পুরো, মানে ওই জমিটা মাঠে পরিণত হয়। যেমন কি হয় না, একটা আমরা জানি যদি একটা চাষের জমি যদি আমরা ফেলে রাখি, তাহলে সেই জমিতে আর পরবর্তীকালে চাষ হয়ে যাবে না, ওটা ইট বালি তৈরি হয়ে যায়, গাছগাছলা, একদম রাইট। এবার রম্বা যে মানে ফড়িংয়ের যে বউ, সে এর বাড়ির থেকে ওর বাড়িতে কাজ করে, মানে কাজের লোক যেটা হয় আর কি, এর বাড়িতে মানে যারা প্রভাবশালী, মানে যারা বড় ইয়ে ছিল তাদের বাড়িতে কাজ করে, কোনো বিয়ে বাড়িতে কাজ করে সেই খাবারগুলো নিয়ে এসে ওর ছেলেকে দিত, যে
তুই বাবা খা। তো একদিন একটা ওর একটা আত্মীয় না ঠিক গ্রামেই একটা বিয়েতে গেছে, বলছে ওরা এসে বলছে যে, "রম্বা, তুই আমার বিয়েতে একটু মোছা-ফোছা করে দিস আমার ছেলের বিয়েতে। আর যা খাবার বেঁচে থাকবে এ টোকাটা তুই নিয়ে তুই আর তোর ছেলে খেয়ে যাস। আমি টাকা দিতে পারবো না কিন্তু।" তা বলছে, "হ্যাঁ, কর্তামশাই আমি তাই করবো।" যথারীতি গেছে রাত্রিবেলায়। তা ওই মানে লোকের যে এঁটো খাবার হয়, ওই মাংসের হাড় বলো, তুমি খাওয়া ভাত বলো, ডাল বলো, ওই কুড়িয়ে ওর ছেলের জন্য নিয়ে এসছে। তা বলছে, "এই দেখ তোর জন্য কি নিয়ে এসছি।" তা ওর ছেলে না তখন মানে যখন আসে তখন ছেলে ওই রামদা টাইপের শান দিচ্ছে। মানে বসে বলছে, "তুই কি করছিস?" বলছে, "আমি বাবার বদলা নেব।" বলছে, "কি বলছিস?" বলছে, "আমি হারাধনকে খুঁজে আমি বাবার বদলা নেব।" আর তখন ও ওই রামদাটা ঘষছে। বলছে, "এসব বাদ দে, আগে খাবারটা নিয়ে এসেছি, খাবারটা খা।" বলছে, "মা আমি লোকের এঁটো খাবার খাবো না।" তা তখন ও রম্ভা ওকে একটা চড় মারে। বলছে, "একে তো তোর বাবা চলে গেল, তুই জ্বালাচ্ছিস, তাহলে আমাকেও মেরে ফেল, আমিও মরে যাই।" তা তখন ওর ছেলে কাঁদে, ও কাঁদে, তো ও খাইয়ে দিয়ে ওকে করে। তো এইভাবে ঠিক হচ্ছে না, মানে দিন আরও যেন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে ২ দিন ১ দিন না খেয়ে রয়েছে। এবার আ রম্বার ফ মানে জার্মান, আর জার্মান হচ্ছে ছেলের নাম। ওরা দুজন হচ্ছে প্রধানের কাছে যায় যে, "প্রধানমশাই, যে আমার তো খুবই অবস্থা খারাপ। আমাদের যদি কিছু সাহায্য করেন তো আমাদের খুব ভালো হয়।" তা প্রধান বলছে, "ঠিক আছে, আমি তোদের ১ বস্তা চাল, ১ বস্তা ডাল দিচ্ছি আপাতত, চালাতে লাগ। তারপরে দেখছি যদি কিছু করা যায়।" তো এই করতে না ৬টা মাস কেটে যায়। তখন এন্ট্রি হচ্ছে হারাধনের। হারাধন চলে এসছে। এই ব্যাপারটা মিটে গেছে। এবার গ্রামে কি হয়? ৬-৭ মাস, হ্যাঁ ঠিক আছে চলো, ভুলে গেছে সবাই। ফড়িং ছিল মারা গেছে। আবার এসছে। এবার একদিন সামনাসামনি প্রধান আর হারাধনের সাথে দেখা হয়েছে রাস্তাতে। প্রধান বলছে, "হারাধন, তুই যে কাজটা করলি সেটা ঠিক করলি না।" বলছে, "প্রধান সাহেব আমি কিছুই করিনি।" বলছে, "তুই সব করেছিস।" বলছে, "ওটা তো আমার জমি ছিল। ওটা তো আমার জমিটা, আপনিই ওকে দিয়েছিলেন জমিটা আমার কাছ থেকে এনে। যে আমি যেটা দিয়েছি, আমি তো গ্রামের প্রধান, তুই তো আমাকে বলবি। আর তুই এই জেল ভেঙে পালিয়ে গেছিস, সেটা তুই আবার কেন ফিরেছিস? তোকে দিয়ে আমি যদি আবার ধরে পুলিশে দিতে পারি?" বলছে, "আপনি করতে পারবেন না। আপনি আমাকে দিতে পারবেন না। কেন এখন আমার হাতে যা পাওয়ার আছে দিতে পারবেন না। যাও, এটা তর্কাতর্কি হয়। ওইখানে যেহেতু বাড়ি চলে যায়। এবার একদিন রম্বার বাড়িতে হারাধন আসে। এসে বলে, ওই যেমন ওই হয় না, মানে ওই যে একটা কথা আছে না যে, হাতি কাদায় পড়লে ব্যাঙও লাথি মারে? একদম। এসে বলছে, "কিরে, কি খবর?" আর তখন ওর ছেলে ওই দাটা নিয়ে ওর মানে যে রামদাটা বলছিলাম না শান দিচ্ছে, ওটা গিয়ে ওর গলায় ধরেছে। এটা বলছে, "তোকে আজকে মেরেই ফেলবো।" তা ওর মা বলছে, "কি করছিস?" মানে এটা আবার চড় মেরেছে। বলছে, "আমাকে ছেড়ে দাও, আমি আজকে ওকে মেরেই ফেলবো।" বলছে, "দাঁড়া, একটা মানুষ আমার বাড়িতে এসছে, তাকে বসতে দে, একটা জল বাতাসা দে।" বলছে, "মা তোমার কি একটু রাগ, মানে গায়ে রাগ নেই? আমার বাবাকে আমার চোখের সামনে মেরে ফেললো, সেই লোকটা আমাদের ঘরে এসছে।" তা হারাধন ওই ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলছে, "ছোট তো, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে।" একটা কথা শুনলাম, মানে ও বলছে, হারাধন বলছে, "তোদের তো চলছে না, এক কাজ কর, তুই ছেলেকে আমার বাড়িতে পাঠিয়ে দে, আমার সাথে ওই আমার ফোকরদোয়ালি করবে, মানে আমার কাজ করবে, আমি কিছু দিয়ে দেবো ওখানে।" তা রম্ভা বলছে, "আপনি এখান থেকে ভালোই ভালো চলে যান, আমি কিন্তু আমার ছেলেকে আর আটকাতে পারবো না, আমাদের যা চলছে ভোগানো অসুবিধা চলে যাবে।" তো যাওয়ার সময় বলছে, "আমি কাজটা কিন্তু ঠিক করলি না রম্ভা, এর কিন্তু আমি শোধ নেবই, আমায় কিন্তু তুই তাড়িয়ে দিলি।" তা চলে গেল। এই কেসটা হওয়ার ৩ দিন পরে, তার আগে বলি, হারাধনের বউ প্রেগনেন্ট ছিল। হারাধনের বউ প্রেগনেন্ট ছিল। আর রম্ভা কি ওই আ ওই ওইটা এখন নার্স যেটা বলে, আগে দাই বলতো না যে, আগে তো দাই মানে সবার বাড়িতে গিয়ে যাদের করতো, ওর কাজ জানতো আরকি।
তো 2-3 দিন বৃষ্টির মধ্যে ওর বউয়ের খুব ব্যথা ওঠে, মানে বাচ্চা হবে। এবার গ্রামে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতাল বন্ধ। এবার সাজায় ঘুরছে, মানে ওনার যে রিক্সা করে সাজায় ঘুরছে, কোথাও পাচ্ছে না। তখন মাথায় এসছে যে একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে রম্ভা। যদি এখন না বাঁচাতে পারে, ওর বউ ওর বাচ্চা দুজনে মারা যাবে। প্রেগনেন্টটা কে ছিল? হারাধনের বউ। হুম। এবার হারাধন তা হারাধন রম্বার জার্মানির ফড়িংয়ের বাড়িতে গেছে। আর রাত তখন 10টা বাজে, তখন দরজা নক করছে, বলছে রম্বা রম্বা দরজা খোল, আমি হারাধন বলছি। তা বলছে, ও ভাইয়ের দিয়ে বলছে এত রাতে কি? বলছে আমার খুব দরকার, খুব জরুরি দরকার, তুই দরজাটা খোল। তাই খুলেছে। এবার খুলে বলছে কী হয়েছে? বলছে তখন হাত জোর করে হাঁটু করে বলছে রম্বা আমাকে বাঁচা। বলছে কী হয়েছে? বলছে আমার বউটা মারা যাবে, কোথাও ডাক্তার পাচ্ছি না, আমার বউর ব্যথা উঠেছে, তুই যে করে হোক করে যা। বলছে আপনি আগের দিনে এসেছিলেন, আমি কি আপনাকে কিছু বলিনি? আপনি আজকেও এসে আমি কিছু করতে পারবো না। একাতে আপনি আমার স্বামীকে মেরেছেন, আমাদের অবস্থা পুরো শেষ করে দিয়েছেন, আপনি চলে যান এখান থেকে। তখন ওর পায়ে ধরতে গিয়ে, মানে পায়ে ধরে মানে ধরতে যায়, তখন বলছে এই কি আপনি আমার থেকে অনেক বড়, পায়ে হাত দিচ্ছেন কেন? তা ওর ছেলে ঘুমাচ্ছিল। এবার ওর গলা শুনে না বুঝতে পেরেছে যে কে এসছে। ও আবার ঘুম থেকে ওঠে না, আবার দাঁড়িয়ে এসছে, এবার ওকে মেরেই ফেলবে। এবার কলার ধরে ও একদম মানে কোপ বসাতে যায় ওর গলায়। তখন মা বলছে, তোর মা হাতটা চেপে ধরে এরকম করে যে তুই কি করছিস, পাগলামি করছিস কেন? মানুষটা একটা প্রবলেমে এসছে, একটা অসুবিধায় এসছে, আমার কাছে সাহায্য চাইতে। বলছে মা তুমি আজকে আটকে নাও, ওকে আমি আজকে মেরেই ফেলবো, ওকে মেরেই ফেলবো, ওর বউ বাচ্চা সবাইকে মেরে ফেলবো, আমার বাবাকে মেরে ফেলেছে, আমি কিন্তু আর ছোট নেই। তখন রম্বা ওকে একটা চড় মারে, তার চড় মেরে তা বলছে মা তুমি আমাকে চড় মারলে? বলছে হ্যাঁ মারলাম, চুপচাপ বস, আমি দেখছি। তা হারাধন তো খুব মানে তখন কেঁদে বলছে বাবা আমার ভুল হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমি তোর সাথে পরে করছি, কথা বলছি। তা রম্বাকে বলছে রম্বা তুই যে করে হোক আমার বউকে বাঁচা, বৃষ্টির মধ্যে আর কোথাও যেতে পারবো না। তা যা হোক, রম্বা এমনি তো খুব ভালো মানুষ ছিল। তো ও কী করলো, ওর বউটাকে ধরে ও আর ধরে ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে এসে বাচ্চাটা করলো, মানে বাচ্চা ডেলিভারি করলো। ডেলিভারি করে এবার যখন কাহিনিটা হচ্ছে, যখন বাচ্চাটা কাঁদে না, মানে যখন বেড়ায়, তখন ওই যেই মুখটা চোখটা পুরো ফড়িংয়ের মতন, মানে অবিকল পুরো ফড়িংয়ের মতন। এবার রম্বা জার্মাকে বলছে বাবু দেখ দেখ, মনে হচ্ছে পুরো তোর বাবা জন্ম নিয়েছে, দেখ তোর এই বাচ্চাটার চোখ মুখ দেখ, পুরো তোর বাবার। বলছে মা তুমি ওকে চলে যেতে বলো, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে, আমি যেখানে যা কিছু করে দিতে পারবো। তা তখন হারাধন বললে যে হারাধনকে বলে আপনি চলে যান, আমার যা কাজ করা হয়ে গেছে, আর আমাকে জ্বালাতে আসবেন না, আপনি সব শেষ করেছেন। তখন কি করে হারাধন ওকে পয়সা দেয়, কিছু পয়সা দেয়, যেটা অ্যাকচুয়ালি পারিশ্রমিক, তো ওটা নেয় না, ফিরিয়ে দেয়। তো সেই রাতটা গেল, তো সেই রাতে ও চলে গেল। পরের দিন সকালে হারাধন আবার এসছে, এসে হাতে একটা প্যাকেট ছিল, মানে কি বলবো, ওই আগেকারের ওই মিষ্টি হতো, ওই কি মিষ্টি বলে ওটাকে, গুজিয়া না, এটা একটা মিষ্টি নিয়ে এসছে। বলছে আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, যে আমি স্বীকার করছি আমি হরিণকে মেরেছি, কিন্তু আমার এটা উচিত হয়নি, আমার চোখ তুমি কালে খুলে দিলে রম্বা, তুমি না থাকলে আমার বউ আর আমার বাচ্চাকেও বাঁচত না। আর তখন রম্বা বলছে এটা ভুল, এটা শুধু ভুল না, আপনি আমার অনেক বড় সর্বনাশ করেছেন। এই সর্বনাশ মানে আমি কি করবো আমি জানি না। আর তখন হারাধন ওর পায়ের ধারে বসে বলছে আমি হাত জোর করে বলছি, তোমাদের যা কষ্ট হচ্ছে, তোমাদের যা কষ্ট হয়েছে, আমি সব কষ্ট আমি স্বীকার করছি, তুমি যদি চাও তো আমাকে এখন পুলিশও দিতে পারো, আমি তোমার কাছে মাথা নত করে স্বীকার করছি। তা বলছে আমি আপনাকে পুলিশে দেবো না, কেন আমার কাছে কিছুই নেই,
বলছে এক কাজ কর, আজকের থেকে আমি শপথ নিলাম যে তোর দায়িত্ব আর তোর ছেলের দায়িত্ব আমি নিচ্ছি, আর আমার যে জমিটা আছে মানে ওর যে 2 বিঘা জমি আছে ওই জমিটা আমি তোর ছেলেকে দিচ্ছি। তোর ছেলে যতদিন বাঁচবে ওতে চাষ করে ওতে ওতে চাষ করে ইয়ে করবে। তা রম্ভা তো মানে না, এই মানে না। ওর ওর ছেলে তখন ছিল না, তখন কোথায় একটা গেছিল। তা করতে করতে না প্রধান এসছে। এবার প্রধান সব শুনেছে। তখন প্রধান বলছে কি, রম্ভা মেনে নাও, যা বলছে মেনে নাও। যে যখন হার স্বীকার করছে, যখন ভুল স্বীকার করছে, মেনে নাও। তুমি ওর একটা অনেক বড় সমস্যা সমাধান করেছো, ও তোমার সর্বনাশ করেছে আমি জানি, মেনে নাও। এটাই নিয়তি। তখন রম্ভা কাঁদতে বলছে, জানেন প্রধানমশাই, কালকে যখন বাচ্চাটাকে মানে আমি জন্ম দিলাম, মনে হলো আমার ফড়িংই হারাধনের বউয়ের কাছে আবার নতুন করে জন্ম নিয়েছে। বলছে আমি সবই কেস জানি, তুমি মেনে নাও। তো প্রধান এবার যেহেতু প্রধানের কথা ফেলতে পারে না, এবার যথারীতি ওখানে হারাধন ওদের হারাধনের জমিটা ওদের দেয়। ওর ছেলেটা তখন আসে, তা ওর ছেলেটা যখন দেখছে যে হারাধন আবার ওর মাথা মানে সে বললাম না যে ওই তখন থেকে ওর মাথা গরম যে ওকে মেরেই ফেলবে। তা প্রধান ওকে বোঝায় যে বাবা ঠিক আছে, হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন আমি চাই যে দেখ আমার খুবই কাছে মানুষ ছিল ফড়িং, আমি চাই যে তোরা ভালো থাক, সুখে থাক। তা ওর মাও অনেক বোঝায়, বলছে দেখ বাবু আর কি করা যাবে, আমাদের কাছে কিছুই নেই, যদি জমিটা নিয়ে আমরা খেতে পারি তা তো আমাদের খুব ভালো। তোর বাবা তো আর ফিরে আসবে না, তোর বাবা ফিরে এসছে অন্য রূপ নিয়ে। তো ওর ছেলেও আর কি করবে, যে মার কথায় যে বাবাকে হারিয়েছে, মাকেও তো হারাতে পারবো না, তাহলে আমি কাকে নিয়ে থাকবো। ওর ছেলেও বলছে যে ওর ছেলেও কাঁদছে। এবার ওর দুজন মানে মা আর ছেলে দুজন দুজনকে জড়ি কাঁদছে। আর ঠিক আছে চলো, এবার প্রধান বলছে ঠিক আছে কান্নাকাটি বন্ধ করো, সবাই চুপ করো, তাহলে একটা ফ্যাসলায় আসা যাক যে তাহলে হারাদাম তোমার জমিটা তুমি ওদের দিয়ে দাও। বলছে হ্যাঁ আমি কাগজ মানে স্ট্যাম্প যে একটা কাগজ হয় না, যে প্রধানের যে কাগজটা ওতে লিখে দিয়ে যে আমার 2 বিঘা জমি যে আমি জার্মানকে দিলাম, যতদিন বেঁচে থাকবে জার্মান ততদিন ও জমিটাতে কাজ করে ও ততদিন খাবে। তা যথারীতি সব ঠিক হলো, কোনো ব্যাপার না। এবার ওটা হয়ে যাওয়ার পরে ওরা চলে গেল। রাত্রেবেলা যখন ঘুমাচ্ছে তখন ওর ছেলের একটা স্বপ্ন দেখে ওর বাবা এসছে, মানে বাবা দেখাচ্ছে, বলছে বাবু, মানে মাথায় হাত দিয়ে যে বাবু যা হয়েছে মেনে নে, দেখ আমি তো বেঁচে থাকতে তোকে কিছু করতে পারিনি, আমি মরে গিয়ে তোকে একটা জীবন দিয়ে গেলাম, আর হারাধনের ছেলেটা আর কেউ না, ওটা আমি, তুই মেনে নে। এবার ওর না চোখ খুলেছে, দেখে হ্যাঁ সত্যি ওর পাশের বাবাই বসে আছে। তখন বলছে বাবা তুমি কি উত্তর দিয়ে আসলে? বলছে ওইটা ভাবতে আসলে আমি কোথা থেকে এসেছি, আমি তোকে বোঝালাম, তুই বুঝে যা। তার ছেলেটা চৌকিতে মানে একা বসে আছে, হাঁটু দিয়ে বসে আছে, মানে হাঁটু দিয়ে কেউ বলো মানে উঠে বসে আগেকার দিনের কথা ভাবছে যে কত করতো। তো এইখানেই আমার এটা শেষ। মানে মেন কথাটা হচ্ছে ওর বাবা ওদের মানে বেঁচে থাকতে যতটা করতে পারেনি, মানে মরে গিয়ে অন্য একটা জন্মতে এসছে, ওদের সাথেই আছে। তো গল্পটা যদি ভালো লেগে থাকে তো দর্শকরা বলবে আমার গল্পটা কেমন লেগেছে। ঠিক আছে, শুভরাত্রি। তো বন্ধুরা, তোমরা শুনছিলে একটা খুবই সুন্দর একটা গল্প। আসলে সত্যি আমার তো খুব ভালোই লেগেছে গল্পটা। একটা দুঃখজনক আবার একটা রিভেঞ্জ নেওয়ারও গল্প তোমরা শুনে নিলে রিকুর মুখ থেকে। আমাদের পরবর্তী এপিসোডগুলোর আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও যে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে, কোনো নতুন এপিসোডে।
ততক্ষণের জন্য শুভরাত্রি।